দ্বিতীয় প্রশ্ন যেটি, সেটা হলো যুদ্ধাপরাধীদের বিচার করার প্রশ্নটি। লেট ইট বি ভেরি ক্লিয়ার টু দ্য অডিয়েন্স অফ চ্যানেল আই, দিস ইজ এ ডিসিশন টেকেন ইন দ্য পার্লামেন্ট, এবং এই ডিসিশন থেকে এক চুলো আমরা সরে আসব না। ইনিয়ে বিনিয়ে প্রশ্ন করার কিছু নাই, যুদ্ধাপরাধীদের বিচার হবে, অ্যান্ড দ্যাট ইজ পেরিয়ড। বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বিভিন্নভাবে। তাদের এরাই তো একই অপরাধ করেছিল, ইসলাম চলে গেল। আজকে যারা এদের রক্ষা করতে চাইছে, ওরা বলছেন যে আলেমদের এ করা হচ্ছে, এই করা হচ্ছে, সেই করা, ইমান বাঁচাও, আলেম বাঁচাও, দেশ বাঁচাও স্লোগান, সেটা কি সেই অপরাধ না? তাদের কেন আওতায় আনা যাবে না? প্রশ্নের জবাবটা আমি দিচ্ছি এইভাবে যে আপনি ঠিকই বলেছেন, অপরাধ যিনি করেন তিনি যেমন অপরাধী, এবং অপরাধকে যিনি লালন করেন বা প্রশ্রয় দেন তিনিও কিন্তু অপরাধী, এবং সেই অপরাধের জন্য তারা বিচারের মুখোমুখি হতে পারে। এবং এই প্রশ্নটি কিন্তু আমরা তুলেছি, এবং এই নিয়ে কিন্তু এখন এটা হলো যে জনমত সৃষ্টি করাটা মূল কথা। কারণ আপনি নিশ্চয়ই জানেন, আপনি কোনো আদর্শের জন্য লড়াই যখন করবেন, সেই আদর্শ প্রতিষ্ঠার জন্য কিন্তু আপনাকে জনমত সৃষ্টি করতে হবে, সমাজ মনন সৃষ্টি করতে হবে। তাই সমাজ মননটাকে সৃষ্টি করার জন্য যে কাজটা আপনাকে করতে হবে, জনগণের মধ্য থেকে কথাটাকে কিন্তু আজকে নিয়ে আসতে হবে। আপনার নিশ্চয়ই মনে আছে 1971 সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, আমাদের মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1949 সাল থেকে 48 সাল থেকেই, স্বাধীনতার পর থেকেই কিন্তু ছাত্রলীগ যখন প্রতিষ্ঠা হয়, তারপর থেকেই কিন্তু তিনি ধীরে ধীরে মানুষের মনে এই মুক্তিযুদ্ধের চেতনাটাকে কিন্তু ধীরে ধীরে তিনি নিজে লালন করে মানুষের মনে কিন্তু সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, এবং দীর্ঘ 25টি বছর তিনি লড়াই করেছেন মানুষের মনে এটা সুপ্রতিষ্ঠিত করার জন্য যে বাংলার স্বাধীনতা অর্জন করতে হবে, তা না হলে পাকিস্তানিরা আমাদেরকে সারা জীবন আমাদের শোষণ করবে। এই যে আমরা যখন একদিনে কিন্তু এটা হয়নি, দীর্ঘ সময়ের প্রক্রিয়া এবং আন্দোলন সংগ্রাম, তার নিজের ত্যাগ এবং তার যে নিজের ফাঁসির মঞ্চে যাওয়ার মতো পরিস্থিতি তাকে হতে হয়েছিল, এর মধ্য দিয়ে কিন্তু বঙ্গবন্ধু মানুষের মনে এই ত্যাগ সৃষ্টি করেছেন, সমাজ মনন সৃষ্টি করেছেন। আজকে যে কাজটি আমাদের করতে হবে, আপনি যে কথাটা তুলেছেন, আমাদের যে দায়িত্বটি, সেটা যারা স্বাধীনতার পক্ষের শক্তি, আওয়ামী লীগ, জাসদ সহ যারা মহান মুক্তিযুদ্ধ আমরা অংশগ্রহণ করেছিলাম, সেই মুক্তিযুদ্ধের শক্তিকে আজকে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে, এবং ওই মননটাকে সৃষ্টি করতে হবে যে স্বাধীনতার বিরোধী শক্তিকে যারা আজকে প্রচেষ্টা করছে তাদেরকে রক্ষা করার জন্য, সেই প্রচেষ্টার বিরুদ্ধে আমরা ঐক্যমত হব এবং ঐক্যবদ্ধ হব। এবং সেটা হয়েছে। মহাজোট কিন্তু এমনিই তো সৃষ্টি হয়নি, মহাজোট কিন্তু প্রতিষ্ঠা হয়েছে একটা ঐতিহাসিক কারণেই। সেই কারণটি কি, যখন আমরা লক্ষ্য করেছি যে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তারা ঐক্যবদ্ধ হয়েছে এবং মুক্তিযোদ্ধাদেরকে ধীরে ধীরে ধ্বংস করছে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে, এবং এটা তো সুপ্রতিষ্ঠিত যে কিভাবে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার চেষ্টা করেছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যখন জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসেছিলেন, তারপরে বেছে বেছে সব মুক্তিযোদ্ধা, আর্মি, অন্যান্য মুক্তিযোদ্ধাদের কিন্তু হত্যা করেছে, এবং সেই হত্যাকাণ্ড যারা কুয়ের নামে মুক্তিযোদ্ধাদের, যারা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে লোকগুলো সেনাবাহিনীতে বা বিভিন্ন জায়গায় এসেছে, তাদেরকে কিন্তু ধীরে ধীরে তাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে। এইটা কিন্তু একদিনের পরিকল্পনা নয়। এবং দেখেন কি অদ্ভুত মিলন, একসময় এই বিএনপিকে কেন্দ্র করে যখন জামাত ইসলাম তারা 4 জোট গঠন করলো, এবং যখন দেখলো এই 4 জোট দিয়ে আর হবে না, তিনি কিন্তু এখন মহাজোটের বিরুদ্ধে মহাজোট প্রতিষ্ঠা করেছেন। কি 18 দল, 18 দলের মধ্যে দেখবেন কারা একত্রিত হয়েছে, ওই মুসলিম লীগ বা মুক্তিযুদ্ধের বিপক্ষের কিছু দল, তারাও কিন্তু সেখানে সংঘবদ্ধ হয়েছে। কেন হয়েছে? লড়াইটা সুস্পষ্ট, লড়াইটা কিন্তু আদর্শিক, এটা মনে রাখতে হবে। আদর্শের লড়াইটা কি? আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম আমরা নিজের স্বশাসনের জন্য, আমরা আমাদের বাংলার সার্বভৌমত্বর জন্য আমরা লড়াইটা করেছিলাম 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে। হয়তো তারপরে জাসদ সৃষ্টি হয়েছে এবং নানা ঘটনা ঘটেছে, সেটার কিছু প্রেক্ষাপট আছে, সেটাও একটা বিরাট আলোচনার বিষয় হতে পারে। কিন্তু আমি যেটা মনে করি যে
আজকের যে ব্যাপারটি আপনি তুলেছেন অত্যন্ত যৌক্তিক এবং সময় উপযোগী, এবং আমি মনে করি যে বাংলার সর্বশ্রেণী পেশার মানুষ যারা মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে তাদেরকে আরও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ হতে হবে, তাদের নিজেদেরকে তৈরি হতে হবে এই লড়াইতে উইন করার জন্য, জেতার জন্য, এই লড়াইকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ করে নামার জন্য তাদেরকে কিন্তু মাঠে ঐক্যবদ্ধ হতে হবে। এবং দেখবেন যে এই যে 4 জোট যখন আন্দোলনটা করলো, হরতাল ইত্যাদি করে যখন গাড়ি পোড়ালো, গাড়ির মধ্যে মানুষ পোড়ালো, একজন ঘুমন্ত ড্রাইভার সে সারাদিন গাড়ি চালিয়ে যখন তার কোনো থাকারও জায়গা ছিল না, গাড়ির মধ্যে ঘুমাচ্ছিল, সেই হরতালে আগের দিন 21শে এপ্রিল সম্ভবত নাকি, তখন তাকে গাড়ির মধ্যে জ্বালিয়ে হত্যা করা হলো। এই যে এরপরে যখন বাংলাদেশের শ্রমজীবী মানুষ তারাও যখন ঐক্যবদ্ধভাবে মাঠে নামলো এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে, তখন কিন্তু বিরোধী দলকে ভাবতে হচ্ছে, ওর পরে কিন্তু এখন পর্যন্ত হরতাল দেয়নি। আপনি লক্ষ্য করবেন কেন এই জন্য দেয়নি যে মানুষ তাদের এই হরতালকে কিন্তু তারা গ্রহণ করছে না। আপনার একটা দাবি নিয়ে যখন কোনো রাজনৈতিক দল মাঠে নামে, আপনার যেমন আপনার হাতের নাড়ি টিপে বলা যাবে যে আপনার শারীরিক অবস্থা কীরকম, ঠিক একইভাবে মানুষেরও কিন্তু এই সামাজিক একটা পালস আছে। সেই পালস যখন আপনি বুঝবেন যে আমার এই দাবিটি বা আমার এই আন্দোলনটি জনগণের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না, তখন কিন্তু সেখান থেকে সে ফিরে আসতে পারে। এই ফিরে আসতে পারে বলেই তো সে আজকে দেখেন বিরোধী দলের নেত্রী ভারতে গেছে, সে চীনে গেছে, বিভিন্ন জায়গায়, অর্থাৎ আন্তর্জাতিক যে ইয়েটা মানে তার সমর্থনটা পাওয়ার জন্য সে এখন চেষ্টা করছে। কারণ তিনি মনে করেছেন এখন আর নৈরাজ্য সৃষ্টি করে, হত্যাকাণ্ড করে, জ্বালিয়ে পুড়িয়ে ইত্যাদি করে কিন্তু এখন আর আপনার ওই তার যে অ্যাচিভমেন্ট, ক্ষমতায় যাওয়ার যে মানে প্রবল ইচ্ছা, সেটা পূরণ হবে না। সেই কারণেই কিন্তু আজকে সেই পদক্ষেপগুলো দিচ্ছে। থ্যাংক ইউ মাননীয় মন্ত্রী। আপনারাও কিন্তু বিএনপি গাড়িতে জ্বালিয়ে মেরেছে এবং আপনারা লগি বইটা দিয়ে মেরেছেন। আপনি যেটা আমরা লগি বইটা দিয়ে মেরেছি এই কথাটা ঠিক নয়। আপনার নিশ্চয়ই সেই ফুটেজটা যদি এখনো দেখেন তাহলে দেখবেন যখন পিস্তল হাতে একজন জামাতের কর্মী যখন বলেছে হয় শহীদ নয় গাজী, এই করে সে যখন গুলি ছুটছিল তখন একটা ঘটনা ঘটতেই পারে। আপনাকে যদি একজন লোক কেউ হত্যা করতে উদ্যত হয়, আপনি আত্মরক্ষাও কিন্তু এটা আপনার নৈতিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। আপনি আত্মরক্ষার জন্য যে কোনো পদক্ষেপ আপনি গ্রহণ করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাকিবের প্রশ্ন। রাকিব সাংবাদিক, ইউকে বিডি নিউজ। আশা করি আপনি লন্ডনে আসছেন এবং লন্ডনের যে যানবাহনগুলোতে আপনি চলতেছেন, বেসিক্যালি আপনি যদি কোনো বাসে ওঠেন বা কারে ওঠেন, তখন কোনো বাসে বা কারে ওঠেন তখন আপনি নিশ্চয়ই এখানে চিন্তিত হন না যে আপনি দুর্ঘটনায় কবলিত হবেন, এবং আপনি নিশ্চিন্ত মনে ঘুমিয়ে আপনি যেতে পারেন লন্ডনের এই প্রান্ত থেকে ওই প্রান্ত। আমি যখন গত জানুয়ারি মাসে দেশে গিয়েছি, তখন আমি যখন রুটে উঠেছি অ্যাসালাম করে বা সৌদি করে, তখন রাতে উঠে আমি সকালে যে আমার বাসায় পৌঁছতে পারবো মানে শেষ মানে সন্ধিহান আমি ছিলাম। যতক্ষণ আমি গাড়িতে উঠি তত ব্রেক, তত প্রবলেম। অনেক সময় আমি ঘুম না গিয়ে গাড়ির দিকে তাকিয়েছিলাম ড্রাইভারের দিকে, সে কখন কোন দিকে নিয়ে যায়। তাই মাননীয় মন্ত্রী, আপনি পরিবহন মন্ত্রী থাকার পরও আমাদের দেশে দেখা যায় ড্রাইভাররা, এদেশে ড্রাইভিং দেখেন, একজন ড্রাইভিং লাইসেন্স নিতে তার অনেকবার লাইসেন্স নিতে হলে তাকে 10 বার পর্যন্ত তাকে কী দিতে হয়, পরীক্ষা দিতে হয়। কিন্তু আমাদের দেশের ড্রাইভাররা পরীক্ষা না দিয়েই তারা হাই রোডে, তারা অ্যাসালম সৌদিয়া পর্যন্ত তারা চালায়। তাহলে আমাদের দেশের মানুষ কীভাবে রাস্তায় চলাফেরা করে? তাহলে আপনি যখন লন্ডনে আসেন, আপনারা যখন মন্ত্রীরা এমপিরা লন্ডনে আসেন, তাহলে আপনারা জানেন যে আমাদের দেশের মানুষগুলো কীভাবে তাদের নিরাপত্তা চালায়, গাড়ির মধ্যে চলাফেরা করে। তো আমি আপনার কাছে আমার এই কোয়েশ্চেনটা যে এই প্রবলেমগুলো থেকে, এই গাড়িতে চাঁদাবাজি এবং আমাদের মানুষের যে অনিশ্চয়তার মধ্যে চলাফেরা, সেগুলো থেকে আমাদের দেশের মানুষ কখন মুক্তি পাবে? থ্যাংক ইউ রাকিব। মাননীয় মন্ত্রী, আপনাকে সংক্ষেপে প্রশ্ন। আপনি ঠিকই বলেছেন। আসলে আপনার মতো প্রশ্ন কিন্তু আমারও,
কারণ আমি বাংলাদেশে এই সড়ক পরিবহন সেক্টরে কাজ করি, 41 বছরই আমি এই শ্রমিক শ্রেণীর সঙ্গে কাজ করছি। আপনার যে দাবি, এই দাবি নিয়ে কিন্তু আমি এমন কোনো সরকার নাই, এমনকি 96-তে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখনও কিন্তু এই দাবি নিয়ে আমি আন্দোলন করেছি। কি বাংলাদেশে দুর্ঘটনা কমাতে হবে। দুর্ঘটনা আপনি কি এই কথা জোর দিয়ে বলতে পারবেন যে এই ইউকেতে একদম দুর্ঘটনা ঘটে না? এই ইউকেতেও কিন্তু দুর্ঘটনা ঘটে, তবে সংখ্যায় কম। আপনি কি এই কথা স্বীকার করবেন না যেখানে যেমন রাস্তার মধ্যে ডিভাইডার আছে, এখানে যেমন প্রশিক্ষিত ড্রাইভার আছে, এখানে যেমন নতুন নতুন গাড়ি আছে, এখানে রাস্তার মাঝখানে গাড়ি বন্ধ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এখানে মানুষ লাইন ধরে গাড়িতে উঠবে, এখানে মানুষ রাস্তা যখন ক্রস করবে, যারা পথচারী তারা যখন রাস্তাটা ক্রস করবে তখন সে নিয়মকানুন এগুলো মেনেই সে রাস্তাটাকে ক্রস করবে। এই বিষয়গুলো কি বাংলাদেশে আছে? কেন নেই? এইগুলোই নিয়ে কিন্তু আমি আন্দোলন করছি। আমার আন্দোলনগুলো কী ছিল আপনারা জানেন, আমি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের এখন এক্সিকিউটিভ প্রেসিডেন্ট। আমি 72 সাল থেকে সাংগঠনিক সম্পাদক, পরে যুগ্ম সম্পাদক, এখন আমি এক্সিকিউটিভ প্রেসিডেন্ট হিসাবে আমি দায়িত্ব পালন করছি। এবং এই দাবিগুলো এমন অনেক দাবি যেগুলো বর্তমান সরকারকে দিয়ে আমরা করতে পারছি। যেমন 1939 সালের মোটর ভেহিকেল অ্যাক্ট দিয়ে কিন্তু এখনও আমাদের দেশের পরিবহন সেক্টর পরিচালিত হচ্ছে। কোনো সরকার এ পর্যন্ত এই আইনকে পরিবর্তন করার চেষ্টা করেনি। বর্তমান সরকার আমরা সেই আইন নতুন করে প্রণয়ন করছি, যার নাম আমরা দিয়েছি যানবাহন ও ট্রাফিক আইন। এই যে আইনটাকে আমরা প্রণয়ন করছি, এটা এখন পর্যন্ত অনুমোদন হয়নি, এটা কেবল প্রণীত করা হয়েছে। কারণ আপনি জানেন যে একটা আইন বিশ্বের বিভিন্ন দেশের আইনের সঙ্গে তুলনা করেই আমরা এটা তৈরি করছি। এক